জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং এক ব্যক্তি যেন দুবারে বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, এই দুই বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। চলছে ঐকমত্য কমিশনের সংলাপ। এবারের দফায় আমরা দেখছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং আসন্ন নির্বাচনে নারীদের 100 সংরক্ষিত আসন এবং 70 অনুচ্ছেদ এসেছে আলোচনায়। চলছে ঐকমত্য কমিশনের সংলাপ, ঐকমত্যের অগ্রগতি কতদূর, এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন খালিদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে ঐকমত্যের সংলাপ, দ্বিতীয় দফা সংলাপ চলছে। আমরা যেমনটি দেখলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার আলোচনা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন সহ আরও নানাবিধ বিষয় নিয়ে। যদি আমরা ঐকমত্যের বিষয়টি আপনার কাছ থেকে বুঝতে চাই, অগ্রগতি কতদূর দেখলেন? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে যিনি আজকে সহ আলোচক হিসেবে উপস্থিত আছেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব খালিদ সাইফুল্লাহ, তাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের বাংলাদেশে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, বিশেষ করে আমাদের গত 1.5 দশকের বেশি সময় ধরে রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ অঙ্গশক্তি, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের যে একটা ক্ষতি হয়েছে, সেটাকে রিপেয়ার করার জন্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছিল, এই সংস্কার কমিশনগুলোর মধ্যে 6টা সংস্কার কমিশন খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সংস্কার কমিশনের মধ্যে একটা সংস্কার কমিশন আমাদের সাংবিধানিক সংস্কার কমিশন, একটা সংস্কার কমিশন হচ্ছে নির্বাচনী সংস্কার কমিশন। এই দুটো সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যেই কিন্তু মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতো পার্থক্য যেটি আছে সেটি। এবং আপনি যেটা বলেছেন যে সাংবিধানিক সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন ডক্টর আলী রিয়াজ, এখন তিনি ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসাবে সেখানে তিনি দায়িত্ব পালন করছেন। এবং প্রথম দফা বৈঠকের পর, ঈদের যে আমাদের ছুটি গেছে, সেই ঈদের ছুটির পর আবার দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। এইবার বৈঠক শুরুর প্রথম দিকেই আমরা দেখলাম যে এই বৈঠকে জামাতের অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে আমাদের রাজনীতিতে এবং আমাদের ঐকমত্য কমিশনে এক ধরনের নতুন করে আলোচনা, সংকটের আভাস, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং এরপরে বুধবারের যে ঘটনা আমরা যেটা দেখেছি, সেখানে রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে একটা গ্রুপ ওয়াকআউটও সেখানে করেছিল, এবং তাদের অভিযোগ ছিল যে সেখানে জামাতকে বেশি সুযোগ দেওয়া হয়েছে এবং তাদেরকে সেটি দেওয়া হয়নি। আমি এটাকে খুব বেশি আশ্চর্য হই না, কেননা এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই হয়তো একটা রাজনৈতিক সমঝোতায় আসতে হবে আমাদের। এখন যেখানে বলা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই ঐকমত্য কমিশনে যে সমস্ত সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে এই জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনাগুলো চলছিল, সেখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা সরকারের উপস্থাপিত সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে কতগুলোতে তাদের ঐকমত্য হয়েছে, কোন কোন বিষয়ে তাদের মধ্যে ঐকমত্য হয়নি, এগুলো কিন্তু আমরা গণমাধ্যমের কল্যাণে ইতিমধ্যে আমরা জেনেছি। এবং যে সমস্ত বিষয়গুলোর মধ্যে বড় রকমের মতানৈক্য আছে, সেটার মধ্যে এক ধরনের হলো যে সংবিধানের 70 অনুচ্ছেদের কথা আপনারা বলছেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা, পরপর 2বার বেশি প্রধানমন্ত্রী না হওয়ার কথা, একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করার কথা, এই বিষয়গুলো নিয়ে মোটা দাগে কিন্তু এখন পর্যন্ত ভিন্নমত আছে। এবং সংসদের যে আমরা একটা বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলছি, সেই বাইক্যামেরাল পার্লামেন্টে উচ্চকক্ষের গঠন, তারপরে নারী আসনের কিভাবে সেইগুলো হবে, সেইগুলো নিয়েও এক ধরনের মতানৈক্য এখন পর্যন্ত আছে। এখন আমরা যেটা বলছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পরপর 2বার হবে, হওয়ার পর তৃতীয়বার বিরতি দিয়ে হবে। আপনি দেখেন বাংলাদেশের অনেক সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অনেক
প্রতিষ্ঠান আছে, আমি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, একটা অটোনোমাস একটা রিসার্চ অর্গানাইজেশন, সেখানেও কিন্তু আমরা জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট বা এইরকম পদে পরপর 2 বার হওয়ার পর একটা পজ নিয়ে আবার হতে পারে। এই ধরনের দৃষ্টান্ত অনেক জায়গায় আছে এবং এটি পৃথিবীর অনেক দেশেও কিন্তু এই ধরনের আছে। এখন বাংলাদেশে আমরা মনে করি যে বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর যে গঠন কাঠামো এবং রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, সেইখানে যদি এইটি যদি হয় যে পরপর 2 বারের পর অন্তত পক্ষে 1 বারের পজ নেয়া, তারপরে আবার যদি জনগণ চায় সেখানে আসা, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের যদি দাবি হয় এবং সেটি যদি, আমি মনে করি না যে খুব বড় সংকট এটা আমাদের রাজনীতির জন্য হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ সংলাপ শেষে যেমনটি জানালেন যে কোনো ব্যক্তি যেন প্রধানমন্ত্রী 2 বারের বেশি না হতে পারেন সে বিষয়ে অধিকাংশ দলের ঐকমত্য হয়েছে। না, অধিকাংশ দলের ঐকমত্য, আমি বাংলাদেশের রাজনীতিতে আপনি অধিকাংশ দল বলতে আমরা কি বুঝি বাংলাদেশের রাজনীতিতে, আপনি ততক্ষণ পর্যন্ত এটার সুরাহা হবে না যে আমাদের রাজনীতিতে এখন বড় স্টেক হোল্ডার কারা, কারা এই বাংলাদেশের মানুষের বড় সংখ্যক জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছে। আপনি এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশের জনগোষ্ঠীর একটা সমর্থনের বিবেচনায় একটা বড় অংশের প্রতিনিধিত্ব তারা করছে। তারপরে আপনি যদি জামাতকে বিবেচনা করেন, সেই জামাতও তারা একটা অংশের প্রতিনিধিত্ব করছে। তারপরে অন্য রাজনৈতিক দলের প্রতি সম্মান রেখে, আমি বলছি সম্মান রেখেই আমরা বলছি যে তারাও রাজনীতির মাঠে সক্রিয়, সরব, গণতন্ত্র উত্তরণে তাদেরও ভূমিকা আছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যদি একটা ঐক্যমত্য যদি আপনি আসতে চান এবং সেইখানে যদি এই যে আমরা বললাম যে বিএনপিকে যদি এই ব্যাপারে ঐক্যমত্যে না আসে, তাহলে অনেক দলের সমর্থন বা একমত হলেও এটা চূড়ান্ত বিশ্লেষণে এটা যদি করে হয় তাহলে একটা বিতর্ক আছে যে আমাদের সংবিধানই প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে রেখেছে, সেখানে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি আবারও যদি প্রধানমন্ত্রী হবার সুযোগ পান তাহলে আসলে স্বৈরাচারের পথ আরো প্রশস্ত হবে কিনা। দেখুন, আমি একটা জিনিস বলতে চাই, সেইখানে আপনি ধরেন বাংলাদেশের যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর যে ক্ষমতাকে বাংলাদেশে এইরকম একটা ক্ষমতার কাঠামোর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনার চাইলেই কিন্তু সংশোধন করা যায়, যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আপনি নিশ্চিত করতে পারেন এবং সেইটার মধ্য দিয়ে আপনি একজন প্রধানমন্ত্রী যেন ব্যক্তি ইচ্ছায় সব কিছু না করতে পারে সেই ধরনের সংবিধানে আপনি বিধি ব্যবস্থা করতে পারেন। কিন্তু এইটা যে যদি বহাল রেখে আপনি যে প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতা বহাল রেখে যদি আপনি 2 বার তাকে প্রধানমন্ত্রী করেন, সেই 2 বারেই কিন্তু সে স্বৈরাচার হতে পারে এবং সে এরকম একটা কাঠামো তৈরি করতে পারে যে পরবর্তীতে তার উত্তরাধিকারীর মাধ্যমেও সে তার স্বৈরাচারী ক্ষমতাকে প্রয়োগ করতে পারে। তো ফলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি যে পরপর 2 বার প্রধানমন্ত্রী হওয়া বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারলেই স্বৈরাচারকে রোধ করা যাবে, এর চেয়েও বড় হলো যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে একটা সাংবিধানিক বিধিবদ্ধ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সীমায়িত করা এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্য দিয়ে একটা ভারসাম্য করা। আমি কিশোরগঞ্জের মানুষ, উনিও কিশোরগঞ্জের মানুষ, আমাদের একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি বলতেন যে আমার তো মানে ওই ফিতা কাটা আর এই বন্দি জীবনে ভালো আরাম আয়েশ করা ছাড়া আর রাষ্ট্রপতির কোনো কাজ নাই। আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জানাজার নামাজ পড়া, এই ধরনের মিলাদে অংশগ্রহণ করা। তো এই ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আমরা ক্ষমতার একটা ভারসাম্য যদি তৈরি করতে চাই, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটু সাংবিধানিকভাবে সীমায়িত করে তাহলে যদি আমরা সেটা করতে পারি, তাহলে কিন্তু আমরা যে সম্ভাব্য স্বৈরাচারের বা স্বৈরাচারী হওয়ার, আধিপত্যবাদী হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কাটাকে আমরা কিন্তু রোধ করা যায়। কিন্তু আপনি 2 বারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে যে তিনি আর হবেন না, মানে যে স্বৈরাচার হবে প্রথমবারই হইতে পারে, দ্বিতীয়বার হইলে সেটা আরো হতে পারে। তো ফলে এটা ব্যক্তির উপর নির্ভর তো করছেই, একই সাথে ব্যক্তির ক্ষমতাটা চর্চার সুযোগের উপরও নির্ভর করছে। তো সেইখানে যদি আপনি ক্ষমতার চর্চাটাকে আমরা আসলে লাগাম টানতে কি পারছি না, আমরা কেন সাংবিধানিকভাবে আপনি একজন প্রধানমন্ত্রী যখন কাজ করে তখন সে তার এই জায়গা থেকে বলে, এখন প্রধানমন্ত্রীর ডিসক্রিশন থাকে, প্রধানমন্ত্রীর আইনি ক্ষমতা থাকে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে বলা হয় যে উনি এমন ক্ষমতাধর ব্যক্তি, এমন ডিসক্রিশন উনার আছে, শুধুমাত্র ছেলেকে মেয়ে করতে পারেন না, মেয়েকে ছেলে করতে পারেন না, আর সব কিছু তিনি করতে পারেন যদি তিনি ইচ্ছা করেন। কিন্তু সবাই ইচ্ছা করে না, কিন্তু কেউ যে ইচ্ছা করবে না এমনও তো না। তো সেই কারণে আমরা মনে করি যে আমাদের সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে আপনি এই সুযোগটু
গ্রহণ করা উচিত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ব্যাপারে ঐক্যমত্য হওয়া দরকার যে প্রধানমন্ত্রীর যে নিরঙ্কুশ ক্ষমতা, এটি সংসদীয় যে আমাদের ব্যবস্থাপনা, সেই সংসদীয় ব্যবস্থাপনার যে মৌল চরিত্র, সেটার সাথেও বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা এটা সাংঘর্ষিক। একজন মন্ত্রী পরিষদের সদস্য বা পার্লামেন্টের সদস্য প্রধানমন্ত্রীর মানে আইনি ক্ষমতা যেটুকু আছে সেই ক্ষমতার বলেই তিনি কিন্তু ইচ্ছে করলেই প্রধানমন্ত্রীর সাথে তার মতটা শেয়ার করতে পারেন না বা তার মতটা প্রধানমন্ত্রী গ্রহণ করবেন এরকম পরিস্থিতি আমাদের নাই। তো ফলে আমরা যদি এইখানে একটা ভারসাম্যমূলক ক্ষমতা কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এই সংকটের সমাধান হবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। খালেদ সাইফুল্লাহ সোহেল, এবার আমরা সংলাপ শেষে যেমনটি জানতে পারলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে কোনো রাজনৈতিক দলেরই তেমন কোনো আপত্তি নেই, তাহলে আমরা ধরে নিতে পারি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টই আমরা সামনের দিনে পেতে যাচ্ছি। আমরা যদি পরিবর্তনটা বুঝতে চাই, জবাবদিহিতা নিশ্চিত হবে কি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনি যে আলোচনাটা আমার সহ আলোচক প্রফেসর সিদ্দিক ভাই খুব যথার্থই ব্যাখ্যাটা দিয়েছেন যে আসলে ক্ষমতার যে মিসইউজটা যেটা হয়, এই মিসইউজটা পরিবেশের উপরে ডিপেন্ড করে, আর সবসময় আশপাশে যারা থাকেন এবং সাংগঠনিকভাবে যে অবস্থানটা থাকেন ওইটার উপরে এগুলি ডিপেন্ড করে। আপনি দ্বিকক্ষ বলেন আর উচ্চকক্ষ বলেন আর প্রধানমন্ত্রী 2বার 4বার যাই কিছু বলেন, এগুলি আসলে ডিপেন্ড করে ব্যক্তির উপরে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার এবার 17 বছর পরে ওনার যে পতনটা হয়েছে, উনি যেদিন রাষ্ট্র ক্ষমতা থেকে ভাগছেন, উনি ভাগার সাথে সাথে বাইতুল মুকাররমে ইমাম সহ লুকায় গেছেন। আপনি মসজিদের ইমাম বিভিন্ন জায়গাতে লুকাইছে, মানে এত অপমানিত হয়েছেন একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কারণে। তার সময়ও তো যে আইন কানুন ছিল, যদি আইন ফলো করা হতো এত স্বৈরাচার উনি হতেন না। আইন তো ছিল, সব সিস্টেম ছিল, সিস্টেমটা মানার উপরে ডিপেন্ড করে। আমার কাছে যেটা মনে হয়েছে যে হাসিনা চলে যাওয়ার পরে এই দেশের মানুষ আমরা যে শিক্ষা নিয়েছি, আমরা রাজনীতিবিদরা যে শিক্ষা নিয়েছি, আপনি এই যে 2বারের প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে যে কথাটা সিদ্দিক ভাই আলোচনা করেছেন, এটার মধ্যে আমি একটু খালি অ্যাড করতে চাই। 2বারের প্রধানমন্ত্রী বিষয়টা আলোচনা একাধিক দল একমত হয়, একাধিক দল একমত হইলে লাভটা কি আপনার? আপনি কি এটা ওই লেবার পার্টির সাথে কথা বললে যে আপনি 2বারের প্রধানমন্ত্রী হবেন না, উনি কি হইতে চাবেন? আপনি কি এনসিপি যে নতুন দল হয়েছে তাদের কাছে বললে এটা হবে? ইভেন জামাত ইসলামের কাছে বললেও তো এটা হবে না। এটা বিএনপিকে টার্গেট করেই কিছু মানুষ এই কথাটা বলছে। আরও যদি আমি ছোট করে বলি, সেটা তারেক রহমানকে টার্গেট করে বলা হচ্ছে, উনি যেন 2বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন এমন একটা আইডিয়া ওনারা করতেছেন যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাইতে পারে, যেহেতু বড় দল, ওনারা আগেও আমরা ক্ষমতায় ছিলাম, সেটা হইতে পারে। আপনি বলেন যে 2বারের প্রধানমন্ত্রী বিএনপি থেকে তো প্রস্তাব করেছে গ্যাপ দিয়ে হবে, 2বার, ওনার বয়স এখন 60, কথার কথা ধরেও নেই, তো উনি 2বার প্রধানমন্ত্রী হইলে সেটা হয়ে যাবে 70। এরপরে গ্যাপ দিলে, গ্যাপ দেওয়ার 5 বছর পরে ওনার হবে 75। তা আপনি বলেন, আমি যদি ধরেও নেই যে বিএনপি চাচ্ছে তারেক সাহেবকে 3বার 6বার প্রধানমন্ত্রী করতে, এটা কি সম্ভব? সম্ভব না। সুতরাং এই আলোচনাটাকে বিএনপির সাথে যে আলোচনাটা হচ্ছে 2বারের পরে আপনি গ্যাপ দিয়ে তারপরে হইতে পারেন, সেই আলোচনাটা এখানেই রাখেন। দল তো একটাই এখানে, আর কেউ তো 2বারের প্রধানমন্ত্রী হওয়ার স্কোপটা সেখানে আপাতত পাচ্ছে না। ভবিষ্যতে হয়তো এক এক দল আরও বড় হইতে পারে, সেটা আলাদা বিষয়। আর আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ যেটা বলছেন, সবাই একমত এই জন্য হয়েছে, দেশের মানুষ আমাদের অনেক হয়েছে, এখানে অনেক উচ্চ শ্রেণীর মানুষ যারা বুদ্ধিজীবী লেভেলের থাকেন, তারা আসলে বুদ্ধি দেওয়ার স্কোপটা পান না। আর আমাদের দেশে আসলে ওইভাবেও ক্ষমতাটা ইউটিলাইজ হয় না। মেন ব্যক্তি যিনি থাকেন তার চিন্তা চেতনার মধ্যেই সব কিছু ঘুরপাক খায়। বিগত সময় আমরা জাতীয় সংসদের চিত্র যদি তুলে ধরি, আমরা দেখেছিলাম যে সংসদ থেকে গতিশীলতা অনেকটা হারিয়ে গিয়েছিল। সংসদে আমরা তেমন কোনো বিতর্ক দেখিনি এবং বলা হয়ে থাকে যে সংসদীয় স্বৈরতন্ত্র চালু হয়েছিল। সেই ব্যবস্থা থেকে একটা পরিবর্তন আসবে কিনা? আপনি যে, আমি প্রথমেই যেটা বলেছি যে আপনি ডিপেন্ড করবে এই 17 বছরে যে আন্দোলনটা হওয়ার পরে যে পরিবেশটা এসেছে, এই পরিবেশে আমার কাছে মনে হয় যে বিদ্যমান আইন আছে কিছু সংস্কার আপনি করে এটাকে যদি মাঠে ছাড়েন, আমরা যে শিক্ষা নিয়েছি, আমার কাছে মনে হয় দেশ ভালো চলবে, আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে। এবং আমি তারেক রহমান সাহেব সম্পর্কে আপনাকে একটা মেসেজ থ্রো করতে চাই। উনি গত 17 বছরে এই দলটাকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, উনি আমার মতো তৃণমূল থেকে ধরে টপ পর্যন্ত প্রতিটা মানুষের প্রতি মুহূর্তের খবর যেভাবে রেখেছেন, উনি যেভাবে দেশটাকে পরিবর্তন করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে যে আপনি নির্বাচন দেন
এবং সুন্দরভাবে যে সংস্কারটা হচ্ছে, যতটুকু ঐক্যমত হয়েছে, এতেই আপনি দেন, আমার কাছে মনে হয় দেশটা অনেক ভালো হয়ে যাবে। আর যদি আপনি বিতর্ক করে ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মতো দলকে প্রশ্নবিদ্ধ করার স্কোপে নেন, তাহলে কিন্তু আমরা খুব কষ্ট পাবো। এই জন্যে যে এই 17 বছরে আমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দলগতভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, অনেক দল যারা আমাদের সাথে আন্দোলন করেছে, অনেক দলকে আমি 14-15 সনের পর থেকে গভর্নমেন্টের সাথে আতাত করে একটা বড় রাজনৈতিক দল সরে গিয়েছে, আমরা কিন্তু সরি নাই। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমরা এই গভর্নমেন্টকে ফেস করার চেষ্টা করেছি। এবং আপনি দেখেন শত শত হাজার হাজার মামলা, লক্ষ মামলা, জেল, গুম সহ আমরা ফেস করেছি, আমরা পিছু হটি নাই। এই জন্যে আমরা যে শিক্ষা নিয়েছি, এই শিক্ষা থেকে আপনাকে আশ্বস্ত করতে পারি, এই জাতি সুন্দর একটা বাংলাদেশ দেখবে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখবে। যেই কাজটা তারেক রহমান সাহেব গত 9 বছর 9 মাসে 10 মাসে বাংলাদেশকে উপহার দিচ্ছেন, এরপরেও কিছু ভুল ত্রুটি আমাদের হয়, সেই ভুলগুলো অনুশুধরানোর চেষ্টা করছেন। এই জন্যে আমি মনে করি, যেটা গতকালকে অনেক সংগঠন বলেছে, পেশি শক্তি মুক্ত, কালো টাকা মুক্ত একটা সুন্দর নির্বাচন তারা চান, আমি সেখানে শুধু অ্যাড করতে চাই, এখন শুধু কালো টাকা মুক্ত ইলেকশন হইলেই হবে না, কালো হাদিয়া মুক্ত ইলেকশনও হইতে হবে। হাদিয়া বলতে আপনাকে বোঝাচ্ছি, আমি বুঝাইতে চাচ্ছি, টাকা যখন, টাকা তো সাদা, আপনি যখন অবৈধভাবে আসে এটাকে কালো বলেন। এখন কিছু সংগঠন হাদিয়ার নামে কিছু টাকা বাজারে ছাড়ছেন, যে একটা সংগঠন আমি বলেই ফেলি, জামাতে ইসলামী সম্মেলন হইলে পরে ওনারা যে শত শত গেট করেন, যেভাবে ওনারা স্টেডিয়ামে মাঠে প্রোগ্রাম করেন, আমার কিশোরগঞ্জে হয়েছে, এত টাকা ইনভেস্ট হয়েছে, আর জানি না কোত্থেকে আসছে, আরও অন্যান্য সংগঠন এই টাকাগুলো ইউজ করতেছে। আমাদের দলের কিছু মানুষ যদি কোনো কারণে টাকা খরচ করে বলে চাঁদা তুলে খরচ করেছে, তা আমি বলবো যে এই ধরনের সংগঠনের যারা ইসলামের কথা বলে এই কাজটা করতেছেন, ওনারা যে খরচ করতেছেন এটাও তো হাদিয়া হিসেবে নিয়ে খরচ করতেছেন। তাহলে নির্বাচনে আপনি যদি সেই কালো হাদিয়া বন্ধ না করেন, কালো টাকা বন্ধ না করেন, তাহলে নির্বাচন তো একটাই হইল। সুতরাং আপনাকে কালো হাদিয়া বন্ধ করতে হবে, কালো টাকা বন্ধ করতে হবে, পেশি শক্তি বন্ধ করতে হবে। এই সমস্ত কিছু করেই যে 17 বছর যাবৎ যে যুবক ভোট দেওয়ার জন্য মুখী আছে, তাকে ভোটের ব্যবস্থা করবেন। আমি শেষ কথা আপনাকে বলি, এই ভোটের ব্যবস্থার জন্য বাজারে কিছু কথাবার্তা এখন চলছে। আমরা শুধু বলি যে 5ই আগস্টের পরে 6ই আগস্টেই যদি আজকের ডক্টর ইউনূস সাহেব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই কাজটা যদি তারেক রহমান সাহেবের সাথে মিটিংটা করতেন, এই দেশ আরো সুন্দর হয়ে যেত। আপনি অবগত আছেন, এই বৈঠককে কেন্দ্র করে কিন্তু ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা যেমনটি দেখছি যে জামায়াত সবচেয়ে বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সেই প্রতিক্রিয়া আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাথে থেকে রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। খালেদ সাইফুল্লাহ সোহেল যে আলোচনায় আমরা ছিলাম, লন্ডন বৈঠককে ঘিরে আমরা রাজনৈতিক অঙ্গনে আলোচনা দেখেছি, সে সঙ্গে বলা হয় যে নির্বাচন কেন্দ্রিক জটিলতার অবসান হয়েছে, পাশাপাশি আমরা জামায়াতের ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখেছি। জামায়াতে ইসলামী যেমনটি বলছে যে বিএনপি এবং সরকারের যৌথ বিবৃতির ঘটনা একটি বিরল ঘটনা, এমন নজির পৃথিবীতে নেই। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনি যে প্রশ্নটা করেছেন, যে আসলে প্রথমত লন্ডন বৈঠকে একটা সাবজেক্টই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সেই সাবজেক্টটা ছিল যে বিএনপি তারেক রহমান সাহেব আমাদের একটা বিশাল সমাবেশে উনি ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হইতে হবে। উনি যে যুক্তির উপরে এই কথাটা বলেছিলেন, এটা একটা সঠিক যুক্তি ছিল। এই জন্যে যে ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারিতে আমাদের ছাত্রছাত্রীদের ভর্তি শুরু হয়, ফেব্রুয়ারি, মার্চে আমাদের রোজা হবে, তারপরে বর্ষাকাল চলে আসবে। উনি যেহেতু রাষ্ট্রের প্রধান জনপ্রিয় মানুষ, উনি তো বাংলাদেশের মানুষের স্বার্থের কথাই বলবেন, এই জন্যে উনি এটার উপর স্টিক করেছেন। আমি আজকের আপনার এই অনুষ্ঠান থেকে ওনাকে ধন্যবাদ দেই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ওয়ার্ডের কারণে উনি যে তার এত বড় একটা সিদ্ধান্ত, যেটা লক্ষ মানুষের সামনে উনি বলেছেন, সেইখান থেকে জাতির স্বার্থে উনি যে পিছিয়ে ওই জায়গা থেকে যে পিছাইছেন, এই জন্যে আপনার এই শো থেকে আমি ওনাকে ধন্যবাদ দিই যে উনি ডিসেম্বরে বলেছেন। ঠিক লন্ডনের বৈঠকে এটা ফেব্রুয়ারি পর্যন্ত গিয়েছে, যা একটা আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই ছিল, আর বাকি বিষয়টা ছিল তারেক রহমান সাহেবের সাথে আলোচনা হবে। তারেক রহমান সাহেব বিএনপির মতো একটা দলের অ্যাক্টিং চেয়ারম্যান, আর আপনি যে দলটার কথা বললেন তারা যে এটা একটু মনে কষ্ট পেয়েছে, আসলে হয়েছে কি, ওনারা 53 বছরে কোনোদিন বাংলাদেশে আজকে যে স্পেসটা পাচ্ছে, এই স্পেসটা কখনো পায় নাই। এই বছর এই স্পেসটা পেল, পাওয়ার পরে
যে আমির সাহেব কথা বলছেন যদি একটু বুঝিয়ে বলতেন। স্পেসটা যে 53 বছরে ওনাদের কোনো ভালো অবস্থানই গেছিল না। ওনার যে প্রধান নেতা গোলাম আজম সাহেব, উনি আসার পরে ওনাকে নিয়ে যে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, তার নাগরিকত্ব যত কথা হয়েছে, কোনোদিনই তারা ভালো অবস্থানে ছিল না। তবে কি এখন জামায়াত সুবিধাজনক অবস্থানে বলে আপনি মনে করছেন? অনেক ভালো অবস্থানে আছেন। এবং আপনাকে অফ দ্য রেকর্ড আমি একটা কথা বলতে পারি, এপ্রিলে ডক্টর ইউনূস সাহেব যে ডেটটা ডিক্লেয়ার করেছেন, অনেকেই আমাদেরকে বলেন, এবং আমি জামাতের একজন বুদ্ধিজীবীর সাথে আমার দেখা হয়েছিল একটা জায়গাতে, উনি বলেছিলেন আমাকে যে ইলেকশনটা এপ্রিলের প্রথমার্ধে হবে, এবং ডিক্লেয়ারটা ইউনূস সাহেব এভাবে দিয়েছেন। তো দুইটার সাথে মিললে আমি একটু অ্যাস্টনিশ হয়ে গেছি যে আসলে কিভাবে মিলে গেল। তাহলে নিশ্চয়ই ওনাদের সাথে আলোচনা হয়েছে। আর কেন এপ্রিলে দিয়েছিলেন, এটার ছোট্ট একটা ব্যাখ্যা আপনাকে দেই। রমজান মাসের পরে যদি ইলেকশনটা হয়, রমজান মাসে ইফতার টিফতার থাকে, রোজা টোজা থাকে, এইটাতে সম্ভবত ওনাদের একটা চিন্তা চেতনা ছিল ইনভেস্টমেন্টের রেশিওটা বাড়ায় দিবেন, যেটা আমি কালো হাদিয়ার কথা একটু আগে আপনাকে বললাম। এমন কিছু তারা করবেন সেখানে আপনি কোনো সমীকরণ দেখতে পাচ্ছেন? সমীকরণ ধন্যবাদ জানাচ্ছি খালেদ সাইফুল্লাহ। শেষ করে দেই। এরপরে ওনারা যে মতামতটা দিয়েছেন, মতামত দেওয়ার তো কোনো কারণই নাই। এই জন্য নাই, জামাতের আমির সাহেব এর কয়েকদিন আগে বলেছিলেন যে বাংলাদেশি ইলেকশনের সবচেয়ে ভালো সময় ফেব্রুয়ারি। তো ওনার কথা মতোই তো ডেট হয়েছে। সুতরাং উনি কেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাবেন? উনি আসলে বাংলাদেশের মানুষের কাছে বোঝাতে চাচ্ছেন ওনারাও এদেশের একটা ফ্যাক্টর। তবে আমি ওনাকে অনুরোধ করব, ফ্যাক্টর হইতে গেলে এমন নিজের কথার মধ্যেই 3 ধরনের কথা বললে মানুষ এরশাদের কথা মনে করে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। এতদিন আমরা দেখে এসেছি যে বিএনপি সরকার ঘনিষ্ঠ হিসেবে একটি পক্ষকে চিহ্নিত করেছে, এখন তারাই আবার সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। রাজনীতির দৃশ্যপট কি পাল্টে দিয়েছে লন্ডন বৈঠক? দেখুন, এইটা বাংলাদেশের এটা একটা বহুল প্রতীক্ষিত বৈঠক ছিল লন্ডনে। তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টার একাধিক বৈঠক হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের মতো। তারেক রহমান দেশে অবস্থান না করার কারণে তিনি সশরীরে কোনো বৈঠকে উপস্থিত ছিলেন না, বা তার সাথে আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক করার কোনো সুযোগ ছিল না। তো এখন বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের চেয়ারপারসনের শারীরিক অসুস্থতার কারণে যে দলটিকে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন, সংগঠিত করছেন, সেই নেতার সাথে একটা সুযোগে 2 পক্ষের মধ্যে একটা বৈঠক হয়েছে। আপনি দেখেন, ঈদের আগে আমাদের প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, এবং সেই ভাষণে এপ্রিল মাসে নির্বাচন, এবং আমি মনে করি যে তিনি যখন চীনে গিয়েছিলেন সেইখানে নির্বাচন সংক্রান্ত একটি দলকে উল্লেখ করে একটা কথা বলা, সব কিছু নিয়ে রাজনীতিতে একটা কিন্তু বড় রকমের সংকটের দিকে যাচ্ছিল। তো আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে এই সম্ভাব্য সংকটের ঘনীভূত হওয়ার আগেই তিনি একটা উদ্যোগ নিয়েছেন, এবং লন্ডনে তারেক রহমানের সাথে তার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে একটু আগে যে খালেদ সাইফুল্লাহ বলেছেন যে সবচেয়ে সুবিধাজনক একটা পরিস্থিতি এখন অতিবাহিত করছে মানে কি বলে জামাত, এবং বলা হয়ে থাকে সমীকরণে আসলে তারা সবচেয়ে সুবিধা যে বলা হয়ে থাকে যে 5ই আগস্টের সরকারের পট পরিবর্তনের পরপরই ধরেন তারেক রহমানের দেশে উপস্থিত না থাকা, আরও অন্যান্য কারণে আমাদের যে সরকারের যে প্রশাসন এবং সরকার গঠন প্রক্রিয়াতেও বলা হয়ে থাকে যে জামাতের আদর্শকে ধারণ করেন বা তাদের প্রতি সহানুভূতি আছে, এই রকম লোক রাষ্ট্রীয় নীতি নির্ধারণী ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং বিএনপির পক্ষ থেকেও এই অভিযোগটা কিন্তু করা হচ্ছিল, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও ক্রমাগতভাবে দাবি করা হচ্ছিল। এবং এর কারণে আমার যেটি মনে হয় সেটি হলো যে জামাতে ইসলামী তারা কিন্তু সরকারের নীতি নির্ধারণীর ক্ষেত্রে তাদের যে একটা প্রভাবের জায়গা যেটা অভিযোগ করা হয়েছিল, সেটা তারা মানে যে জায়গাটিতে ছিলেন এই লন্ডন বৈঠকের মধ্য দিয়ে তারা এই জায়গাটার মধ্যে একটা বড় রকমের আমরা বলবো যে এটা কি শব্দ দিয়ে বলবো যে এটা তাদের প্রত্যাশিত হয়নি। এখন এই যে প্রত্যাশিত হয়নি, এনসিপি এটারও তারাও একটা প্রতিক্রিয়া একরকমের দেখিয়েছে তারা, কিন্তু জামাতের পক্ষে এই প্রতিক্রিয়াটা যেটা দেখানো হয়েছে এবং তারা প্রথমে একটা বিবৃতির মধ্য দিয়ে যে বক্তব্যগুলো দিয়েছে সেটাও কিন্তু একেবারে স্বাভাবিক ছিল না। তারপরে আপনার ঐক্যমত্য কমিশনের বৈঠক মানে বয়কট করা, এটাও কিন্তু আমরা এক ধরনের অশনি সংকেত বলেই মনে করছিলাম। কিন্তু যাই হোক,
আমরা শুনেছি এবং আজকে দেখেন আজকে বা কালকে আমাদের মানব জমিনে একটা রিপোর্ট আছে যে শেষ পর্যন্ত এই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা জামাত ঘনিষ্ঠতা আছে তাদেরই মধ্যস্থতায় আবার একটা ওই ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাতের উপস্থিতি হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই। যে সংকটের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে, তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হবে। আমাদের যিনি জামাতের প্রধান তিনিও তো লন্ডনে গিয়ে খালেদা জিয়ার সাথে বৈঠক করে আসছেন, তারেক সাহেবের সাথেও হয়েছে এবং তারেক সাহেবের আতিথেয়তার তাদের মধ্যে একটা খুবই ভালো পরিবেশে সেখানে একটা বৈঠক তাদের মধ্যে হয়েছে। তবে আমার ধারণা এই বৈঠকের পর জামাত যেটি প্রত্যাশা করেছিল যে বিএনপি তাদের রাজনৈতিক মানে এক সময়কার মিত্র হিসাবে তাদের সাথে যে এই বৈঠকের পরবর্তী ফলো আপটা হবে, বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটি কিন্তু আমরা ভোটের রাজনীতির যদি সমীকরণটা বুঝতে চাই, বলা হয়ে থাকে বিএনপি বাংলাদেশের এখন অন্যতম বড় দল এবং রাজনৈতিক প্রভাব বিএনপির সবচেয়ে বেশি, কিন্তু ভোটে নির্বাচনে বিএনপির আসলে প্রতিদ্বন্দ্বীকে, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে আলোচনায় আমরা ছিলাম, বিএনপি নিঃসন্দেহে বড় রাজনৈতিক দল এবং বিএনপি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই মুহূর্তে, এমনটিও বিশ্বাস করা হচ্ছে। কিন্তু ত্রয়োদশ নির্বাচনের কথা যখন আমরা বলছি, বিএনপির প্রতিদ্বন্দ্বী আসলে কি? দেখুন, সামনে নির্বাচন, এই নির্বাচন আস্তে আস্তে বাংলাদেশের হয়তো ভোটের কিছু সমীকরণ পরিবর্তন হতে পারে। এখন ধরেন বিএনপি আমাদের পূর্ববর্তী মানে যেগুলো ফেয়ার ইলেকশনের কথা বলি, সেইখানে আমরা বিএনপিকে দেখব যে মোট ভোটের তারা প্রায় 40% কাছাকাছি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছে নির্বাচনী ফলাফলের ভিত্তিতে। আমরা এটা দেখেছি। আওয়ামী লীগেরও প্রায় কাছাকাছি আছে। এখন ভোটের মাঠে আওয়ামী লীগ নেই। এখন এই আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের ভোটার যারা বা সমর্থক যারা ছিলেন, সেইটা আপনার গত 15 বছরে ধরেন আরও ওদের 10-15% কমেও যেতে পারে ভোট মানে বাস্তবতার ক্ষেত্রে। এখন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেইখানে তারা কোন রাজনৈতিক দলের দিকে যাবে সেটা একটা বিবেচনার বিষয় থাকবে। আপাত দৃষ্টিতে আমরা যদি সেই সমীকরণ বাদ দিয়ে বলি যে বিএনপির পরে মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলোর বিগত বাংলাদেশের মানে সংসদীয় নির্বাচনের ইতিহাসে প্রাপ্ত ভোটের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে ফারাকটা অনেক। কিন্তু এরপরে যে রাজনৈতিক দলটা আছে, আমরা জাতীয় পার্টির ভবিষ্যৎ কী হবে আমরা এখন বলতে পারছি না। তো এরপরে যে রাজনৈতিক দলটা আছে, সেই রাজনৈতিক দলটা জামাত ভোটের হিসাবে আছে। তো সেই হিসাবে আমরা একটা সহজ সমীকরণে অনেকেই মনে করছেন যে আগামী নির্বাচনে জামাত হবে বিএনপির প্রতিদ্বন্দ্বী। এবং আমি এই শেষ করতে চাই এটা, কিন্তু এটা শেষ পর্যন্ত কতটুকু বাস্তবে হবে সেইটা একটা প্রশ্ন আমাদের কাছে আছে। খালেদ সাইফুল্লাহ সোহেল, আমরা দ্বাদশ নির্বাচনের কথা যদি বলি, আমরা স্বতন্ত্র প্রার্থীদের অনেক প্রভাব দেখেছি। ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রভাব কেমন দেখেন? সমীকরণ পাল্টে যাবে কি স্বতন্ত্রদের প্রভাবে? ধন্যবাদ আপনাকে আপা। আপনি আমাদের এই নির্বাচনে আপনি যেটা সিদ্দিক ভাইকে প্রশ্ন করেছিলেন যে প্রধান প্রতিদ্বন্দ্বী কে হবে, এই জায়গাতে আসলে প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল এনসিপিকেই। বাংলার মানুষ এটাই প্রত্যাশা করেছিল। আমিও রাজনীতিবিদ হিসাবে আমি যে দলটা করি, আমরাও চাইছিলাম এমন একটা প্রেশার গ্রুপ আমাদের বিপক্ষে থাকুক যারা এই দেশকে সুন্দর একটা পথ দেখাবে। এনসিপির কাছ থেকে কিন্তু এটা প্রত্যাশা করেছিলাম আমরা। আমি চাইছিলাম যে ওনারা যে প্রেশার গ্রুপ হিসাবে থাকবে, নির্বাচনে যাবে, মানুষ একটা নতুন কিছু আমাদের প্যারালাল ভোট দেওয়ার একটা প্ল্যানে থাকবে। আমরা কিন্তু ছিলাম ভিতরে ভাবছিলাম যে এই ছেলেগুলো হয়তো ভালো কোনো মেসেজ, কিন্তু এনসিপি ভুল করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন ওদেরকে আসলে ওই কাউন্টের মধ্যে আর নেওয়া যাচ্ছে না। আর আপনি যেটা বলছেন যে এই নির্বাচনে বিএনপির যে অবস্থা আছে, বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে কেউ নাই। আর সবচেয়ে বড় জিনিস, এখন যে দলগুলো আছে সবাই 5ই আগস্টের আগে এই একটা আদর্শ নিয়ে সবাই বড় হয়েছে, সুতরাং আসলে প্রতিদ্বন্দ্বীটা ওইভাবে হচ্ছে না। ধারণা করা যায় অনেক কিছুই। তবে আমার কাছে যেটা মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন যদি সঠিক হয়, তাহলে বিএনপি যেমন দাঁড়াবে নির্বাচনে, স্বতন্ত্র মানুষও দাঁড়াতে পারে, জাতীয় পার্টির কিছু ভালো মানুষ দাঁড়াতে পারে, যাদেরকে যদি সুযোগ আসে, এনসিপির কিছু ভালো ছেলেপেলে দাঁড়াইতে পারে, জামাতে ইসলামের কিছু মানুষ দাঁড়াইতে পারে। আসলে বহুরূপী প্রতিভার বিকাশ এবার এই নির্বাচনে ঘটবে, আমার যেটা এজাম্পশন। কিন্তু বিগত সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় যে বিএনপি আসলে অন্তর্কোন্দল নিয়ে অনেক অস্বস্তিতে আছে। সেই অন্তর্কোন্দল আরো বাড়িয়ে দেবে কিনা?
অন্তর্কোদ্দলের যে বিষয়টা আপনি বলছেন, আসলে অনেক দিন পরে আমরা প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় মাঠে আছি, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই সময় আসলে ভাবতেই পারতেছি না যে আমরা আসলে কার সাথে আমাদের কম্পিটিশনটা হচ্ছে। আওয়ামী লীগ এইভাবে ধ্বংস হয়েছে, এইভাবে তারা লুকায় গেছে যে আসলে তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বলেই আমাদের প্রবলেম হচ্ছে। এই জন্য নিজেদের মধ্যে কিছু প্রবলেম হয়েছে, আমাদের একটা বড় দলের মধ্যে এই ধরনের কিছু প্রবলেম থাকেই। তবে এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান শক্তভাবে এটাকে দমন করতেছেন। আমরা প্রতিদিন দেখেন তার সবচেয়ে বিশ্বস্ত যারা আন্দোলনেও ছিল তাদেরও কোনো ভুল হইলে কোনো ক্ষমা করা হচ্ছে না। তা আমরা চেষ্টা করতেছি এটা। আর সবচেয়ে বড় জিনিস, গণতান্ত্রিক নির্বাচনে যদি ভোটটা আপনি দিতে পারেন, এখানে অনেক কিছু সমীকরণ হবে, তবে সবচেয়ে বড় সমীকরণ দলীয়গতভাবে 5ই আগস্টের মুভমেন্টে বিএনপি যে অবস্থানটা নিয়েছে, তার সমস্ত শক্তি যেভাবে ব্যয় করেছে, এই নির্বাচনেও মানুষ ধারণা করে নিচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপিকেই তারা ভোট দিবে। প্রতিদ্বন্দ্বিতাহীনতাটা যেভাবে আপনি চাচ্ছেন ওইভাবে আসলে নির্বাচনে না হওয়ারই কথা। তারপরেও আমরা প্রত্যাশা করি এদেশে ভালো মানুষ যারা আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমরা আমাদের প্রার্থিতা দিব। আর আমি এজ এ দল হিসাবে, আপনি আমাকে আগেই একটা প্রশ্ন করেছিলেন যে জামাতের একটু মনক্ষুণ্ণতা আছে, যদিও বা তাদের কথা মতোই নির্বাচনের ডেটটা হয়েছে ফেব্রুয়ারি, রোজার আগে। কারণ রোজার মধ্যে আপনি নির্বাচনটা দিলে মুসলমানরা সঠিকভাবে রোজা উদযাপন করে ইলেকশনটা করতে পারবে। আসলে সরকার কিভাবে নির্বাচনের তারিখ নির্ধারণ করে, তাহলে কি সরকারের মধ্যে এখনো জামায়াতের প্রভাব তীব্র? আসলে জামাতের, আপনি আগে আপনাকে বলেছি 53 বছরে জামাত যে স্পেসটা এবার পেয়েছে, স্পেসটা ওরা সঠিকভাবে কাজে লাগাতে পারে নাই। ওনাদের মধ্যে একটু অস্থিরতা, যেটা আপনার স্টেজে আমি প্রায় 7 মাস আগে বলেছিলাম, জামাত একটা অস্থির দল, অস্থিরভাবে তারা কোনো না কোনোভাবে ক্ষমতায় যাওয়ার একটা ধান্দা করে। এই অভিযোগ যখন আপনি করছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, তখন এখন রাজনৈতিক মহলে এই গুঞ্জন আমরা শুনছি যে এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে বিএনপি, আসলে কি তাই? আসলে নিয়ন্ত্রণ আমরা কখনোই এটা করি নাই, করতে পারিও নাই। আর প্রশাসনে আমাদের লোকগুলো আমাদের কথাও শুনতেছে না। এবং আপনি জানেন প্রশাসনের টোটাল নিয়োগটা এখনো ডিসি এসপি থেকে ধরে অনেক জায়গাতে এমন অবস্থা আছে যে এগুলি আসলে কার কথাই শুনে এটা বোঝা যাচ্ছে না। এটা আমি এই কথা বলবো না যারা জামাতের লোক, এরা বিএনপির লোক, ওরা আওয়ামী লীগের পেতাত্তারা রয়েছে, এটা আমি স্পেসিফিক আপনাকে বলতে পারবো। প্রশাসন থেকে, প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত এই কাজটা করছে। ওনারা প্রশাসনের আমলাদের একটা ভালো অবস্থান থাকে সবসময়, ওনারা দলের ডিভিশনটাকে ভালো করে কাজে লাগায়। যদি আপনি যান, আপনি বিএনপির কথা বলেন, ওনারা জামাতের একজনকে ডাকবে, নাহলে আওয়ামী লীগের কোনো সমর্থক তাদেরকে ডাকবে, কিংবা এলাকার চেয়ারম্যান ছিল ওদেরকে নিয়ে গ্রুপ করবে। সংকটের কথা আপনিই বলছিলেন, সেটা আসলে ত্রয়োদশ নির্বাচনে কি প্রভাব ফেলবে বলে মনে করেন? ত্রয়োদশ নির্বাচনে এই প্রভাবগুলো আমলারা ফেলতে পারে না। কি জন্যে? ডিসিএসপিদের ভূমিকাটা ওইভাবে মাঠে থাকে না। এই জন্যে যদি নির্বাচন কমিশন শক্তিশালী হয়, বর্তমান যে নির্বাচন কমিশন আছেন ওনারা যেভাবে কথা বলছেন, এই কমিশন যদি শক্তিশালী থাকেন, আর তত্ত্বাবধায়ক সরকার কিংবা আমাদের উপদেষ্টা সাহেব যদি ভালোভাবে চলেন, উনি যে অতীতে গত 10 মাসে কি ছোট ছোট ভুল করেছেন, এবার লন্ডনে যে সবকিছু মিলে একটা সঠিক পথে আছেন, এইভাবে উনি যদি যান, তাহলে যারা মাঠে আছেন তারা তেমন কোনো ভূমিকা নিতে পারবে না। এই জন্য সঠিক নির্বাচনী দেশে হবে, মানুষ ভোট দিতে পারবে, সেই প্রত্যাশাই আমরা। ধন্যবাদ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।